সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আন্দোলন পরবর্তী দেশ গঠনে ভূমিকা রাখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাজধানীর কাকরাইলে তাবলিগের সাদপন্থীদের বড় জমায়েতে জুমার নামাজ আদায়। ঢাকার বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ, বাড়তি চালের মূল্য। ট্রাম্পের সময় সংকটে পড়বে অভিবাসীরা, অর্থনীতি ক্ষতিগ্রস্তের শঙ্কা বিশ্লেষকদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান তারা। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন বাজি রেখে লড়াই করেছেন, কিন্তু আন্দোলন পরবর্তী সরকার গঠন এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে তাদেরকে রাখা হয়নি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব বৈষম্য দূর হবে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই আন্দোলনটাকে আমরা সামনে নিয়ে গিয়েছি। আমাদের সাথে ছিল মাদ্রাসার স্টুডেন্ট, সাথে ছিল সাত কলেজের স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সব ধরনের স্টুডেন্ট এবং ছাত্র জনতা মিলে আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি। খবর আসছে যে শেখ হাসিনা চলে গেছে, তখন আমি একটু বাসা থেকে রিলিফ হয়ে গেট পর্যন্ত গেছি, নিচে এসছে অনেক মানুষ। ওই দিন আমি স্বাধীন বাংলাদেশ দেখার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, 2টা গুলি খাইছে, এটা কোনো ব্যাপার না, আরো 3টা খাইলেও আমি নিতে পারবো। ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শিরোনামে এক আলোচনায় তিনি এ কথা বলেন। আমাদের বাইলেটারালিজম থেকে বেরিয়েছে, আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। ইন্টারন্যাশনাল ওয়াটার লজ এর যে বিষয়গুলো আছে, আমরা এটা কিন্তু ফ্রন্টে নিয়ে আসি। দিস শুড বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডেভিয়েশন হচ্ছে, কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে, ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, 3 মাসেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। আজ রাজধানীর শাহবাগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে, তাদেরকে মোকাবিলা করতে হবে। এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন জুনায়েদ সাকি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজধানীর কাকরাইল মসজিদে বড় আয়োজনে জুমার নামাজ আদায় করলেন তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারীরা। শান্তিপূর্ণভাবে নামাজ শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এই জমায়েত ঘিরে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিশ্ব ইজতেমা সামনে রেখে মাওলানা সাদপন্থী ও জুবাইরপন্থীদের দ্বন্দ্ব ফের সামনে এসেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর কাকরাইলে জড়ো হতে থাকেন তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের সংখ্যা। দুপুর 12টার আগেই আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। সবগুলো রাস্তায় তখন মুসল্লি আর মুসল্লি। 12:10 শুরু হয় জুমার নামাজ। তখন চারপাশে নেমে আসে নীরবতা।
12:30টার দিকে শেষ হয় নামাজ। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণ কামনা করা হয়। যে আমির আছে হযরত মাওলানা সাহেব দামাত বরকত, তো আমাদের বাংলাদেশে যেন আবার উনি আসে এবং সবাই আমরা এই জন্য দোয়ার জন্য আসছি। আমরা এখানে এই জন্য উপস্থিত হয়েছি। কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে মাওলানা জুবায়ের পন্থীরা 4 সপ্তাহ ও মাওলানা সাদ পন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। জুবায়ের পন্থী ওনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। আমাদের আজকে আপনারা জানেন যে আমাদের 2 সপ্তাহ দেওয়া হয় আর তারা 4 সপ্তাহ ব্যবহার করে, যদি এটা বিশাল একটা বৈষম্য। নিয়ম অনুযায়ী শুক্রবার সাদপন্থীদের মসজিদে অবস্থানের কথা, কিন্তু কয়েকদিন আগে জুবায়ের পন্থীরা সংবাদ সম্মেলন করে জানান কাকরাইল মসজিদ শুধু মূল ধারার তাবলীগের জন্য। কাউকে ছোট কাউকে বড় এসব কিছু আমরা করতে আসিনি আর কি, তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসছে। অবশ্য নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। তাবলীগ জামাতের এই 2 পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্য সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ মেডিকেল স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে। আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, একদল ডাকাত সকালে ওই বাসায় ঢোকে, তারা টাকা ও স্বর্ণালংকার এবং একটি শিশুকে নিয়ে যায়। তবে ওই শিশুর পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলছে না। এ নিয়ে কিছুটা রহস্যের সৃষ্টি হয়েছে। আমাকে ডাকতেছে, চাচা চাচা আছেন নাকি, চালু করে আপনি রাস্তায় বের হন, আমার বাচ্চা নিয়ে গেছে। তখন আমি রাস্তায় বের হয়ে আমি ওই যারা নিয়ে গেছে তাদেরকে আর দেখতে পারি নাই। আমি ওই বাচ্চার মাকে দেখলাম, গায়ের জামা ছিঁড়া ছিল, ওই অবস্থায় উনি বাচ্চার জন্য দৌড়াই এই গলির মাথায় গেছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির বিষয়ে আদালতের রায় এলেও সহজে তা থেকে বের হওয়া যাবে না। কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর চট্টগ্রাম শহরের সার্কিট হাউসে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু করার ঘোষণা দেন উপদেষ্টা। নতুন করে ইস্টার্ন রিফাইনারি নির্মাণের ঘোষণাও দেন তিনি। আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়। জাস্টিস মইনুল ইসলাম, হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা। সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে, কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। এবং এইসব মামলায় কিন্তু বাংলাদেশ কোনো সময় ভালো করে নাই। মামলাগুলোতে কিন্তু আমরা সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা ওই যেটা বললাম যে হুট করে দ্রুত একটা কিছু করতে চাই না। আগামী 15 দিনের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রাজধানীর ভাটারা থানার উদ্যোগে দলটির কর্মী সম্মেলনে এই দাবি জানান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই আগস্টে আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাদের সুচিকিৎসা না হলে সে দায় কেউ এড়াতে পারবে না। আগামী 15 দিনের ভিতরে আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে। আমাদের ভুল চিকিৎসা কিংবা অবহেলার কারণে একটা ভাই যদি ক্ষতিগ্রস্ত হয়, এর দায় কিন্তু কেউ এড়াইতে পারবেন না। রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। আলু কেজি প্রতি 70 টাকা ও পেঁয়াজ মানভেদে 110 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। চাল নিয়ে শুরু হয়েছে চালবাজি, তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ওই একই অবস্থা, দাম বেড়ে যাচ্ছে সব করে, দেখার কেউ নাই কি অবস্থা দেশের। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটে আসা ক্রেতাদের এমন অভিযোগ। বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত, তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার। অথচ বাজারে সরবরাহের ঘাটতি চোখে পড়ে না।
আমাদের কথা কেউ চিন্তা করে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই। এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে। শীতের সবজির স্বাদ কে না পেতে চায়, কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই 100 টাকা খরচ। 500 টাকা নিয়ে আসছি, কিন্তু 500 টাকা হয় না, আমি বয়ে এখন চলে যাচ্ছি। মানে হচ্ছে যে 1000 টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার। এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম। বিক্রেতা বলছেন নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। 122 টাকা পাইকারি, তাহলে এবার আমাদের 1 টাকা খরচ আছে, 23 টাকা পড়ে, তাহলে আমরা কত বেচতে পারি? এখানে জায়গা ভাড়া আছে 500 প্রতিদিন, আমাদের তো 2-1 টাকা লাভ না হলে তো বিক্রি হবে না। চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুষছেন বড় কোম্পানিগুলোকে। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বাড়াইছে এই 2 বছরে। এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে, আকিস আছে, মেঘনা আছে, তারপর সিটি গ্রুপ আছে, হ্যাঁ, বসুন্ধরা আছে, হ্যাঁ, এসিআই আছে, প্রাণ আছে। যে ধান মিলার কিন্তু 500 টাকা, এরা এই ধান কিনে ওখানে যে 800 টাকা, 300 টাকা বেশি দিয়ে কিনে, আর এরা 800 টাকা কিনে পরে 1000 টাকা বিক্রি করে। কাঁচা বাজারের খরচে হিমশিম খেয়ে আর মাছের দিকে নজর দিতে পারছেন না ক্রেতারা। মোটামুটি সব মাছের দামই বেশি, মাছ কম বাজারে। আমরা হিমশিম খাই যেতেছি বাজার করতে। তেলাপিয়া আছে যে বড়টা 200 টাকা, এই যে 200 টাকা, এইটা 160 টাকা, পাঙ্গাস 150 টাকা। বেচা কেনা খুব কম হইতে আছে। এই যে এইসব মাছ মনে করেন কিছুদিন আগে 800-900 টাকা আসলে তখন চলছিল, কিন্তু ওখানে কিন্তু দাম কমছে, অনেকের কাস্টমার নাই। কারওয়ান বাজারে গরু 750 ও খাসি 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব পায় অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়টি। মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কাজও শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। অভিবাসী নির্ভর যুক্তরাষ্ট্রে যদি সত্যি এমনটি ঘটে তাহলে সংকটে পড়বে অনেক অভিবাসী, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশটির অর্থনীতি, এমনটি বলছেন বিশ্লেষকরা। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল অভিবাসন। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি। তথ্য অনুযায়ী বিদেশে জন্মগ্রহণকারী 4,78,00,000 মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন, যা মোট মার্কিন জনসংখ্যার 14.3%। দেশটি বর্তমানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে 2040 সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে। তাই অর্থনীতিবিদ ও অভিবাসনপন্থী গোষ্ঠীর দাবি, অর্থ ব্যবস্থার কথা মাথায় রেখে অভিবাসন দরকার। বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসানের মতে, অভিবাসীদের অনুপস্থিতির বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। নিজ গবেষণার তথ্যের ভিত্তিতে বলেন, অভিবাসন উদ্ভাবনী শক্তিতে ইন্ধন যোগায় ও উৎপাদনশীলতা বাড়ায়। যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত 3,10,00,000 মানুষের মধ্যে প্রায় 19% অভিবাসী। দেশটির কর সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে অভিবাসী পরিবারগুলো মোট করের 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। ইনস্টিটিউট অব ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গিয়েছে 2022 সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর বাবদ প্রায় $10,000 কোটি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসী বা তাদের সন্তানদের একটা বড় অংশ ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জন করছে। রাজস্বের দিক থেকে 500টি বৃহত্তর মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় 45% সংস্থাই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। পটুয়াখালীর কুয়াকাটা ও বাগেরহাটে সুন্দরবনের দুবলার চরে চলছে রাস পূর্ণিমার পূজা ও উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব ঘিরেই মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো নারী পুরুষ। ভোরে স্নান সম্পন্ন করেন তারা। সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। সুন্দরবনের দুবলার চরেও চলছে এই আয়োজন। পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস উৎসবের খবর নিয়ে এই মুহূর্তে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। তার কাছে যাচ্ছি। ইমরান,
রাতভরই তো নানা আনুষ্ঠানিকতা রয়েছেন, জানাবেন বিস্তারিত সেই আয়োজনের এবং একই সাথে জানতে চাই যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন, যেহেতু অনেক পুণ্যার্থীর সমাগম রয়েছে সেখানে। দোলা, এই রাস উপলক্ষে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, এখানে কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এখানে এই রাস উৎসব উপলক্ষে এসেছেন এবং সন্ধ্যায় কিন্তু সন্ধ্যারতি মঙ্গল ঘাট স্থাপনের মধ্য দিয়ে কিন্তু এই রাতের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে কিন্তু এখানে এখানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এসে এই অনুষ্ঠানের কিন্তু আসলে উদ্বোধন করেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে সঙ্গীতানুষ্ঠান হয়েছে। এখন ভবগত যে গীতা সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক পুণ্যার্থী এখানে এসেছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, শ্রীকৃষ্ণের এই রাস উৎসব কিন্তু আসলে এই কুয়াকাটাতে প্রায় 250 বছর ধরে আসলে হয়ে আসছে। এরই ধারাবাহিকে কিন্তু এবছরে আসলে হচ্ছে। আমরা এখানে এসে দেখেছি এই কুয়াকাটার যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, এই সেবাশ্রমে কিন্তু আসলে রাতভর আসলে পুজো অর্চনা চলবে এবং সকালে কিন্তু এখানে গঙ্গা স্নান আসলে সম্পন্ন হবে। আর নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু এই রাস উৎসব উপলক্ষে কুয়াকাটা এলাকা কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আপনি জানেন যে রাস উৎসব উপলক্ষে কিন্তু আসলে এখানে নারী যে ভক্ত রয়েছে, অনেক নারী ভক্ত কিন্তু এখানে আগমন ঘটে এবং এবছরও ব্যাপক নারী ভক্তের আগমন ঘটেছে। এই নারী ভক্তদের জন্য কিন্তু এখানে নারী পুলিশ সদস্য রয়েছে, আমরা সেটা কিন্তু লক্ষ্য করছি এবং থানা পুলিশ, নৌ পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেখানে টহল দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আসলে এই রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় কিন্তু তারা অবস্থান করছেন। ডুবরি দল কিন্তু এখানে অবস্থান করছেন। তো দোলা, পটুয়াখালী থেকে আসলে রাস উৎসবের আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। পরের প্রসঙ্গে যাচ্ছি। 7 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ, ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পুরনো সেতুটি ভেঙে ফেলায় 8 মাস ধরে ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন এই পথে চলাচলকারীরা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ঝুলে আছে সেতুর নির্মাণ কাজ। নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার সাথে ঢাকা ও জাজিরার যোগাযোগের জন্য পুরনো ঝুঁকিপূর্ণ সেতুর পাশে 2017 সালে নতুন একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে কীর্তিনাশা নদীর উপর 7 বছর ধরে অসমাপ্তই পড়ে আছে সেতুটি। 14 কোটি টাকা ব্যয়ে 145 মিটার সেতু নির্মাণ করার জন্য নাভানা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। 2019 সালে সেতুটির নির্মাণ কাজ বন্ধ করে ঠিকাদার প্রতিষ্ঠানটি চলে যায়। এরপর 2021 সালে পুনরায় দরপত্র দেয়া হয়। 28 কোটি 86 লাখ টাকা ব্যয়ে 105 মিটার সেতু এবং 222 মিটার ভায়াডাক্টের নির্মাণ কাজ পায় কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। চলতি বছরের 9 জুন সেতু নির্মাণের মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি। কয়েকদিন আগে এখানে একটা ট্রলার ডুবা একটা গাড়ি পড়ে গেছে, হুন্ডা পড়ে গেছে। এটা একটা রিস্কি জোন। যদি ব্রিজটা হয় তাহলে এই অত্র অঞ্চলের মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে। দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটা কাজ একবারে স্লো, মানে চলতেই আছে না। তো এটার জন্য আমাদের এই যে আপনি দেখেন হাজার হাজার মানুষ চলাফেরা করতে আছে, গাড়ির সবকিছুই সমস্যা, মানুষ ভোগান্তিতে আছে। বিশেষ করে আমাদের সখীপুর, তারপর কার্তিকপুর, বরিশাল ওইসব অঞ্চলের মানুষও এই বহুত ভোগান্তিতে আছে এই ব্রিজটার কারণে। নতুন সেতু নির্মাণের কারণে পুরনো সেতুটি গত বছরের ডিসেম্বরে ভেঙে ফেলা হয়। এখন এই পথে এলজিডি ও স্থানীয়ভাবে 4টি ট্রলার দিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। আমাদের স্কুলে যেতে প্রতিদিন সমস্যা হয়, আমার খুব ভয় করে, কারণ আমি সাঁতার জানি না। এই যে আমাদের ব্রিজটা থাকলে খুব ভালো হতো। এলজিডি জানায় ব্রিজ নির্মাণের কাজ প্রায় 60% শেষ হয়েছে। আগামী বছরের জুনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। প্রতি সপ্তাহে এটা নিয়ে আমরা সকল পরিচালক এবং স্থানীয় প্রশাসনের সাথে বসে অগ্রগতি নিয়ে কথা বলতেছি এবং ঠিকাদারের সাথে আমরা মিটিং করতেছি। তো ব্রিজটা এখন যে গতিতে চলতেছে তাতে 65% অগ্রগতি হয়ে গেছে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আশা করি আগামী দিনের মধ্যে সম্ভব হবে। 2010 সাল থেকে কয়েক বছর সেতুটির আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে নদী ভাঙনের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 2015 সালে সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে এলজিইডি। দীপ্ত বার্তা কক্ষ।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত বরগুনায় এখনও রয়ে গেছে। প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় 484 কিলোমিটার বাঁধ। সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হয়নি। আমি এই জ্যাকেটের ভিতরে রাখিয়া ওই জ্যাকেটের ভিতরে ঘুম করছে, আর আমি তো ওই গাছ ধরে বয়ে রয়েছি। এমন স্রোতে চাপ দিয়েছে আর ছুটিয়া মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। পরে আমার হাতটা যদি কাটতে গেলে, পাউডার কাটতে গেলে ওই টিন তো বিভিন্ন দিকে টিন, ঘর বাড়ির কত মালামাল, কত সাপ গেছে, কত কিছু গেছে। সিডরের 17 বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও 3 বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান। ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি। বাড়তে পানি হয়েছে কারণ ওই মাকটা হমানিয়া হে পানি তো গেছে গেছে হেয়ে পর আইসি বাড়তে বেনে আই যে ঘর দুয়ার কিছু নাই। বউ পেয়েছি 2 দিন পর মাটি চালাইয়া এরপর আনছি ওই বেগুনে ঘর দুয়ার বেড়া ঠেলে লই গেছে, গরু বাছুর সব চিকির পরে পান্তে লইয়ে যায়। আর আমরা পশ্চিমে চাইতে নিয়ে বালিতে কালে চোখ ডাকে যায় বালিতে। নিচু বেড়িবাঁধের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও 17 বছরেও তা পূরণ করেনি কেউ। রাস্তা তো হয় না, ওই দেখেন না স্যার, কেউ রাস্তা হয় না, এই রাস্তা হয় না, এই রাস্তা হয় না। তাছাড়া এই আঁশ মুরগি কত কিছু আনলে সব শেষ। জেলা প্রশাসক মহোদয় আছেন, তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক, যে আমাদের 170টি ফ্যামিলির মাঝে যেন মাঝামাঝি একটা সাইকেল সেন্টার হয়। ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার 1345 জনের প্রাণ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল 77,000 ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল জেলার 484 কিলোমিটার বাঁধ। দীপ্ত বার্তা কক্ষ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে 24 ফিলিস্তিনির। আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি। দক্ষিণাঞ্চলীয় নাবাতি ও বালবেক শহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া খান ইউনিস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝাই 34টি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছে আরও 21 জন। জানিয়ে দেব খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হেরে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে সমতায় ফেরা। 1 বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল মালদ্বীপ। অভ্যন্তরীণ সংকটে থাকা দেশটিকে ঘরের মাটিতে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও গোলের সুযোগ বারবার হাতছাড়া করে স্বাগতিকরা। ফলাফল 1-0 গোলের হারকে সঙ্গী করে নেয় বেঙ্গল টাইগাররা। এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া কাবরেরা শিষ্যরা। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। প্রথম ম্যাচে ফিনিশিংয়ের অভাবে অনেক সুযোগ হারিয়েছে বাংলাদেশ দল, তাই দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর রাখছেন কোচ। আমরা ভালো খেলেছি, কিন্তু প্রথম ম্যাচে অনেকবারই ফিনিশিং লাইনে আমরা ব্যর্থ হয়েছি। তবে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আশা করছি পরের ম্যাচে ভালো ফলাফল আসবে। 2022 সালের প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর সাফ আর বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের কোনটিতেই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এএফসির বাছাইয়ের আগে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও নিজেদের শেষটা রাঙাতে চায় টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আন্দোলন পরবর্তী দেশ গঠনে ভূমিকা রাখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাজধানীর কাকরাইলে তাবলিগের সাদপন্থীদের বড় জমায়েতে জুমার নামাজ আদায়। ঢাকার বাজারে এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ, বাড়তি চালের মূল্য। ট্রাম্পের সময় সংকটে পড়বে অভিবাসীরা, অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের শঙ্কা বিশ্লেষকদের।
এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।